আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত সংবাদ। নির্বাচন নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার। পলিটিক্যাল কাউন্সিল গঠন করছে এনসিপি। 2 মে ঢাকায় সমাবেশ। ট্রাম্প জেলেনস্কি বৈঠক রাশিয়া ইউক্রেন চুক্তির কাছাকাছি। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা উৎকণ্ঠা দেখা দিয়েছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ যুগপৎ আন্দোলনে শরিক ও সমমনা দলে। তাদের মতে নির্বাচন নিয়ে রীতিমতো টালবাহানা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হচ্ছে না কবে নাগাদ হবে মানুষের কাঙ্ক্ষিত এ নির্বাচন। একবার বলা হচ্ছে আগামী ডিসেম্বর, লক্ষ্য ধরেই নেওয়া হচ্ছে সব রকমের প্রস্তুতি, আবার বলা হচ্ছে 2026 সালের জুন পার হবে না। অন্যদিকে উপদেষ্টারা এক একজন এক এক কথা বলছেন। আগামী 5 বছর ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছেন কেউ কেউ। নতুন রাজনৈতিক দল এনসিপি সরকারের দোহাই দিয়ে নির্বাচন প্রলম্বিত করতে চায়। জামায়াতে ইসলামী সহ আরও দু একটি দলের ভূমিকাও অস্পষ্ট। এ অবস্থায় নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। সবাই আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে রয়েছেন উদ্বেগ উৎকণ্ঠায়। আবার নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন কেউ কেউ। বিএনপির নীতি নির্ধারণীরা মহলের সদস্য ও সমমনা দলের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এ বিষয়ে 8 মাস আগেই আপনাদের সতর্ক করেছিলাম। কেননা বিএনপি দেশ, নির্বাচন ও গণতন্ত্রের বিরুদ্ধে একটা অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তাদের সঙ্গে আরও কিছু প্রতিপক্ষ যোগ দিচ্ছে। সেটা মোকাবেলা করার সক্ষমতা রয়েছে বিএনপির। তাই আমাদের সব কিছুই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ ও মোকাবেলা করতে হবে। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন ইস্যুতে দ্বিতীয়বারের মতো বৈঠক করে বিএনপির উচ্চ পর্যায়ের আরেকটি প্রতিনিধি দল। বৈঠকে তারা জাতীয় নির্বাচনের তারিখ ও রোডম্যাপ চাইলেন, কিন্তু প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এ বৈঠকে পরিষ্কারভাবে কিছুই বললেন না। তিনি জানালেন ডিসেম্বর 2025 থেকে জুনের 2026-এর মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের বিষয়ে পরিষ্কার রোডম্যাপ ঘোষণার বিষয়েও তিনি কিছু বলেননি। ওই বৈঠকের পর থেকেই নির্বাচন নিয়ে সরকারের ভূমিকা রহস্যপূর্ণ মনে করছেন নেতৃবৃন্দ। এদিকে বিএনপি ও সমমনা দলের নেতারা আশঙ্কা করছেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বিশেষ করে যেসব রাজনৈতিক দল অবাধ ও সুষ্ঠু নির্বাচনে 5 থেকে 10% বেশি ভোট পাবে না, তারাই মূলত নির্বাচন প্রলম্বিত করতে চায় বলে অভিযোগ করেন বিএনপি ও সমমনা দলের নেতারা। তারা বলেন, অনির্বাচিত সরকারের আমলেই যারা ক্ষমতার মজা পেয়ে গেছেন তাদের আর নির্বাচনের দরকার কি? নির্বাচন না হলেই তাদের জন্য ভালো। তাদের ক্ষমতার মজার মেয়াদ দীর্ঘায়িত হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অভিভুক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস বলেন, নির্বাচন দ্রুত দেওয়ার কোনো লক্ষণ দেখছি না। জনগণের প্রত্যাশা অনুযায়ী কমিশন নির্বাচন দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ডিসেম্বরে না হলেও জুনের মধ্যে হবে। এই কথাটাই আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। একবার বললেন ডিসেম্বর, আবার বললেন জুনের কথা। ভোট আগামী ডিসেম্বরে হবে। প্রধান উপদেষ্টা এটা বলার পরপরই আরেকজন বললেন ভোট জুনে হবে। সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি তারা করবেন না। নির্বাচন দ্রুত দেওয়ার কোনো লক্ষণ আমি দেখছি না। তিনি আরও বলেন, কয়েকটা দল বলা শুরু করেছে এটা না হলে নির্বাচন হবে না, ওইটা না হলে নির্বাচন হবে না। যদি এগুলো বলতে থাকে তাহলে নির্বাচন কিভাবে হবে?
আবার কেউ কেউ ধমক দেয় আমরা নির্বাচনে যাব না, তবে এগুলো করে কোনো লাভ নেই। আমরা আশা করি খুব দ্রুত না হলেও নির্বাচনটা যথাসময়েই হবে, জনগণের প্রত্যাশার কাছাকাছি সময়েই হবে। নির্বাচন নিয়ে কোনো প্রকার ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না। দলের জাতীয় স্থায়ী কমিটির অন্য সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা সবই আছে। আমরা 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি, এতে আমরা সন্তুষ্ট হতে পারিনি। তিনি আগে বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন হবে, বিষয়টি রোড ম্যাপের মাধ্যমে পরিষ্কার করা হবে, কিন্তু তার 2 মাস পরেও বিষয়টি তিনি বা সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি। এখন বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তাদের এসব কথাবার্তাই সবার মাঝে সন্দেহের সৃষ্টি করছে। তারপরেও আমরা আশা করছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শিগগিরই বিষয়টি পরিষ্কার করে মানুষকে স্বস্তি দেবেন। আর এদিকে আমরা সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলো নিয়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। এরপর আমরা আমাদের কর্মকৌশল নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ নিব। জুলাই আন্দোলনের এক শহীদের কলেজ ছাত্রী মেয়র 17 বছর বয়সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 9টার দিকে রাজধানীর শেখেরটেক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই কলেজ ছাত্রীর গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে। তিনি গত 18 মার্চ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন। নিহত কলেজ ছাত্রীর চাচা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শনিবার রাত 11টার দিকে তার ভাতিজির আত্মহত্যার খবর পান তিনি। এরপর তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। আদাবর থানার উপপরিদর্শক কমল চন্দ্র ধর ওই কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এসআই কমল চন্দ্র ধর বলেন, শেখেরটেকের এক বাসা থেকে ওই কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে তার মৃত্যুর ঘটনাটি আত্মহত্যাজনিত, তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। পুলিশ পুরো ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করছে। ভুক্তভোগী ছাত্রীর মা জানিয়েছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 19 জুলাই ঢাকার মোহাম্মদপুরে তার স্বামী গুলিবিদ্ধ হন। 10 দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শহীদ স্বামীকে দুমকি উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়। ভুক্তভোগীর মা বলেন, 18 মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানা বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন তার কলেজ শিক্ষার্থী মেয়ে। ধর্ষণের সময় এজাহারভুক্ত আসামিরা তার নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বলেন। এরপর ভুক্তভোগী তার মা ও পরিবারের সঙ্গে আলোচনা করে 20 মার্চ থানায় গিয়ে অভিযোগ করেন। সন্ধ্যার অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়। মামলার এজাহারে 17 উপজেলার একটি ইউনিয়নের 2 জনের নাম উল্লেখ করা হয়। মামলা হওয়ার দিন রাতে এজাহারভুক্ত 17 বছর বয়সী কিশোরীকে গ্রেফতার করা হয়। পরে 21 মার্চ অন্য আসামিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে গ্রেফতার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পলিটিক্যাল কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া দল হিসেবে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে 2 মে ঢাকায় সমাবেশ করবে তরুণদের এই দলটি। শনিবার রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে 4র্থ সাধারণ সভায় এসব সিদ্ধান্ত হয়। দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় নেতারা অংশ নেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সভায় একটি পলিটিক্যাল কাউন্সিল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কাউন্সিল সংগঠনের সব নীতি নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করবে। পলিটিক্যাল কাউন্সিলরের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে একটি নির্বাহী কাউন্সিল
গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের গঠনতন্ত্র প্রণয়নে ৫ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি গণতন্ত্র প্রণয়ন টিম গঠনের সিদ্ধান্ত সাধারণ সভায় নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই টিমকে আগামী ১ সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় আওয়ামী লীগের দলগতভাবে বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করারও নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২রা মে এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে একই দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে রোম সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গতকাল শনিবার বৈঠক করেছেন। ভ্যাটিকানের বিশাল গির্জার ভেতরে তারা একান্তে বৈঠক করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের আলোচনায় অচলাবস্থা দূর করতে এই বৈঠক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত শুক্রবার ট্রাম্প বলেছেন, রাশিয়া ইউক্রেন একটি চুক্তি সই করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। শুক্রবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বৈঠক করার কয়েক ঘন্টা পর ট্রাম্প এমন মন্তব্য করলেন। এদিকে ট্রাম্প বলেন, আলোচনা করার জন্য বেশ ভালো একটি দিন। ক্রেমলিনের পক্ষ থেকে এই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করা হয়েছে, যদিও আলোচনায় ইউক্রেনের কেউ উপস্থিত ছিলেন না। এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন, চুক্তির প্রধান পয়েন্টগুলোর বেশিরভাগ নিয়ে একমত হওয়া গেছে। তিনি রাশিয়া ও ইউক্রেনকে উচ্চ পর্যায়ের বৈঠক করার এবং চুক্তি সই করার তাগিদ দিয়েছেন। তবে গতকাল জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকে চুক্তির বিষয়ে কতদূর অগ্রগতি হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। জেলেনস্কি বলেন, শান্তি আনার ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল দিলে এই বৈঠকে ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। হোয়াইট হাউসের এক মুখপাত্র বৈঠকটিকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। সেন্ট পিটার্স বাসিলিকায় দুজনের বৈঠকে অন্য কাউকে দেখা যায়নি। জেলেনস্কির দপ্তর থেকে জানানো হয়, দুই নেতার পরস্পরের কাছাকাছি বসে প্রায় 15 মিনিট আলোচনা করেন। গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের ওভাল অফিসে দুই নেতার মধ্যে উত্তপ্ত বৈঠকের পর এটিই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। যুদ্ধ বন্ধে আলোচনার গুরুত্বপূর্ণ এক সময়ে এই দুই নেতার সাক্ষাৎ হলো। বৈঠক শেষে টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কি লেখেন, ভালো বৈঠক হয়েছে, একান্তে অনেক কিছু আলোচনা করতে পেরেছি। আলোচনার বিষয় থেকে আমরা ফলপ্রসূ কিছু প্রত্যাশা করেছি। জেলেনস্কি লেখেন, আলোচনায় উঠে আসা বিষয়ের মধ্যে ছিল আমাদের জনগণের জীবন রক্ষা, সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি এবং একটি নির্ভরযোগ্য ও স্থায়ী শান্তি যা ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাবে। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেন, দুই নেতা একান্তে বৈঠক করেছেন, তাদের মধ্যে খুবই গঠনমূলক আলোচনা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের সর্বশেষ সংবাদ সর্বপ্রথম আপনি নোটিফিকেশন পান। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।